সালামু আলাইকুম, স্বাগতম এডুকেয়ার 360-তে। আজ আমরা যে লেকচারটি নিয়ে উপস্থিত হয়েছি তা আমাদের কোষ ও কোষের গঠন এই সিরিজটির 15 নম্বর লেকচার। তো আমরা আজকের এই লেকচারটি সাজিয়েছি ক্লোরোপ্লাস্ট নিয়ে। গত লেকচারে আমরা আলোচনা করেছি প্লাস্টিড সম্পর্কে, আর এই লেকচারটিতে আমরা আলোচনা করব প্লাস্টিডেরই একটি প্রকারভেদ ক্লোরোপ্লাস্ট সেটি সম্পর্কে। লেকচার শুরু করার প্রথমেই একটু বলে নিই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। ক্লোরোপ্লাস্ট এই নামটি থেকে আমরা দেখব যে ক্লোরো এই শব্দটির অর্থ হচ্ছে সবুজ, আর প্লাস্ট মানে প্লাস্টিড। তো সেক্ষেত্রে সবুজ বর্ণধারী প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ যে প্লাস্টিডে ক্লোরোফিল নামক রঞ্জকটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেই প্লাস্টিডটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর আমরা জানি ক্লোরোফিল মূলত সালোক সংশ্লেষণের জন্য প্রধান ভূমিকা পালন করে, আর সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট মূলত খাদ্য তৈরির সাথে সরাসরিভাবে অংশগ্রহণ করে। এজন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর কিংবা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। আমাদের একটি জিনিস কনফিউশন হতে পারে যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আবার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কিন্তু বলা হয় গলগি বডিকে। তো আমরা এই দুটিকে একসাথে মিলিয়ে ফেলবো না। যদি প্রশ্নে আসে শর্করা জাতীয় খাদ্যের কারখানা কাকে বলে, তাহলে সেটির উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। আর যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে, সেক্ষেত্রে উত্তর হবে গলগি বডি। তো আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনার শুরুতেই আলোচনা করব ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন নিয়ে। ক্লোরোপ্লাস্ট মূলত দ্বিস্তরী একটি আবরণী বিশিষ্ট অঙ্গাণু। এই আবরণীটির গঠন একটু ব্যতিক্রম। আমরা অন্যান্য সকল আবরণীর ক্ষেত্রে দেখেছি সকল আবরণী প্রায় লিপিড বাইলেয়ার দ্বারা তৈরি এবং সেখানে কিছু অংশ প্রোটিন রয়েছে, অর্থাৎ পুরো গঠনটি হয় লিপোপ্রোটিন সমৃদ্ধ। কিন্তু শুধুমাত্র এই প্লাস্টিডের গঠনে লিপোপ্রোটিনের পরিবর্তে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। এখানে কোনো প্রকার লিপোপ্রোটিন থাকে না। এটি যেহেতু ব্যতিক্রম সেহেতু এটি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই আবরণীটি হলো গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা গঠিত দ্বিস্তরী একটি আবরণী। তো এরপরে আমরা এই যে এই গঠনটি রয়েছে, এই গঠনটির ভেতরে যে অংশটি দেখছি, এই যে মাতৃকা সমৃদ্ধ ডট ডট দেওয়া, এই অংশটিকে বলা হয় স্ট্রোমা বা মাতৃকা। এই মাতৃকায় কি কি জিনিস থাকে? এই মাতৃকার মধ্যে গ্রানাম থাকে, তার সাথে থাকে রাইবোজোম, তারপর বিভিন্ন দানা এবং নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, 70S রাইবোজোম। এই যে এগুলো হচ্ছে 70S রাইবোজোম। আর এখানে এই যে গোলাকার অংশটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে নিজস্ব একটি প্লাস্টিডের নিজস্ব একটি বৃত্তাকার ডিএনএ বা গোলাকার ডিএনএ। আচ্ছা, এছাড়া এই স্ট্রোমাতে কিছু পরিমাণে এনজাইম থাকে এবং এই স্ট্রোমাতেই মূলত C3 এবং C4 চক্র সংঘটিত হয়। তো আমরা এই যে একটু আগে ডিএনএ সম্পর্কে জানলাম, এই ডিএনএর পরিমাণ মোট 200টি। তারা একই আকারের হয়, অনেকগুলো চাকতি দ্বারা গঠিত একটি স্তম্ভ আকারের। এই গঠনটিকে বলা হয় এই গঠনটিকে বলা হয় গ্রানাম। এই গঠনটিকে বলা হয় গ্রানাম। তো আমরা এই গ্রানামটিকে এখানে একটু জুম ইন করে দেখিয়েছি। এই গ্রানামের প্রত্যেকটা চাকতির মতো অংশগুলো প্রত্যেকটিকে বলা হয় এক একটি থাইলাকয়েড। প্রত্যেকটিকে বলা হয় এক একটি থাইলাকয়েড। আর এরকম অনেকগুলো থাইলাকয়েড মিলে একটি স্তম্ভ আকারের অংশ গঠন করে, আর এই স্তম্ভ আকারের পুরো অংশটিকে বলা হয় গ্রানাম। আচ্ছা, এখন আমরা যদি একটি থাইলাকয়েডকে একটু আলাদাভাবে দেখি, তাহলে এই দেখব যে থাইলাকয়েডের চারদিকে রয়েছে একটি মেমব্রেন, আর মেমব্রেনের মধ্যে রয়েছে একটি প্রকোষ্ঠ। থাইলাকয়েডের মাঝে কিছু জিনিস রয়েছে যেগুলো দানা আকারে অবস্থান করে। এগুলোর মধ্যে অন্যতম হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস ইত্যাদি বিভিন্ন ধরনের রঞ্জক। এই সবগুলো মিলে স্ফটিক আকার বা দানাদার একটি আকার গঠন করে। সেই আকারের বস্তুটিকে একত্রে বলা হয় কোয়ান্টোজোম। অর্থাৎ কোয়ান্টোজোম হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, লিপিড, এনজাইম,
ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল ইত্যাদি দ্বারা গঠিত একটি স্ফটিকাকার অংশ। প্রতিটি কোয়ান্টোজোম এক একটি ফটোসিনথেটিক ইউনিট হিসেবে কাজ করে। এই ফটোসিনথেটিক ইউনিটগুলোতে রঞ্জকগুলো রয়েছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপরে ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল। এই রঞ্জকগুলো থাকে গড়ে 300 থেকে 400টি। তো অনেকগুলো থাইলাকয়েড মিলে গঠন করে একটি গ্রানা। প্রত্যেক গ্রানায় থাইলাকয়েডের সংখ্যা থাকে 10 থেকে 100টি। এরপরে আমরা জানব স্ট্রোমা ল্যামেলি সম্পর্কে। স্ট্রোমা ল্যামেলি জিনিসটি আসলে কি? এই যে এটি একটি গ্রানাম, এটি আরেকটি গ্রানাম। দুটি গ্রানামের দুটি থাইলাকয়েড ডিস্কের মাঝে একটি সংযোগ রয়েছে। এই যে আমি এখানে সংযোগটি দেখাচ্ছি, এই সংযোগটিকে বলা হয় মূলত স্ট্রোমা ল্যামেলি। আমরা এখন জানব ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন সম্পর্কে। ক্লোরোপ্লাস্ট রাসায়নিকভাবে কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তো এই যে প্রোটিন অংশটি থাকে, এই প্রোটিনের টোটাল 80% অদ্রবণীয় অবস্থায় থাকে এবং এই অদ্রবণীয় প্রোটিনগুলো মূলত এই ক্লোরোপ্লাস্টের মেমব্রেন গঠন করে। বাকি যে 20% থাকে সেগুলো দ্রবণীয় এবং তারা বিভিন্ন এনজাইম রূপে ক্রিয়া করে। ক্লোরোফিলগুলোর মধ্যে ক্লোরোফিল এ থাকে 75% আর ক্লোরোফিল বি থাকে 25%। এতক্ষণ ধরে আমরা যেই ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করছি, এখন আমরা জানব সেই ক্লোরোপ্লাস্টটি কিভাবে উৎপত্তি লাভ করে। দুই শ্রেণীর উদ্ভিদে দুইভাবে ক্লোরোপ্লাস্টটি উৎপন্ন হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে মূলত ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হয় বিভাজনের মাধ্যমে, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টটি উৎপন্ন হয় মূলত আদি প্লাস্টিড থেকে। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে এই আদি প্লাস্টিড জিনিসটি কি? আদি প্লাস্টিড হলো মূলত 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট একটি গোলাকার বস্তু। ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম হতে পারে। সবচেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টটি সাধারণত লেন্স আকৃতির হয়। এই লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টটির ব্যাস হয় 3 থেকে 5 মাইক্রন। নিম্ন শ্রেণীর উদ্ভিদের এক একটিতে ক্লোরোপ্লাস্ট এক এক রকম হয়। তো আমরা এখন এর কয়েকটি আকৃতি সম্পর্কে জানব। পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ক্লামাইডোমোনাসে। সর্পিলাকার আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগাইডাতে। জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ওডোগোনিয়ামে। তারকা আকারের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় জিগনেমাতে। গোলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় পিথোফোরাতে। আর ফিতা আকৃতি অথবা আংটি অথবা গার্ডল শেপড, এই তিনটির যে কোনোটি আসতে পারে। ফিতা অথবা আংটি অথবা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ইউলোথ্রিক্সে। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন আসে। এছাড়া আমরা প্লাস্টিডের লেকচারে যে লিউকোপ্লাস্টের প্রকারভেদ আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট, সেই প্রকারভেদটিও খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে প্রায় সময় কোশ্চেন এসে থাকে ভর্তি পরীক্ষায়। উপরের কোনায় আই বাটনে ক্লিক করে আপনি লিউকোপ্লাস্টের প্রকারভেদটি দেখে আসতে পারেন। যারা ভর্তি পরীক্ষায় একটু ভালো করতে চান তারা এই দুটি জায়গা সহ প্লাস্টিডটাকে বেশ ভালোভাবে একটু দেখবেন, কারণ প্লাস্টিডটা টিচারদের কাছে কোশ্চেন করার খুবই পছন্দের একটা টপিক। ক্লোরোপ্লাস্টের মাঝে কয়েকটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলো নিয়ে মাঝেই কনফিউশন তৈরি হয়। তো আমরা এখন সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। আমরা জানি শুধুমাত্র উদ্ভিদ কোষেই ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, আর প্রতিটি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা থাকে 10 থেকে 40টি। প্রতিটা ক্লোরোপ্লাস্টে কিছু গ্রানাম থাকে। এই গ্রানাম পাওয়া যায় টোটাল 40 থেকে 60টি। আবার প্রতিটা গ্রানাম গঠিত হয় অনেকগুলো থাইলাকয়েড ডিস্ক দ্বারা। প্রতি গ্রানায় থাইলাকয়েড ডিস্ক থাকে 10 থেকে 100টি। তো এই তথ্যটি আমি যেভাবে মনে রাখতাম তা হলো, ক্লোরোপ্লাস্ট যেহেতু একটু বড়,
তাহলে প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যাটা একটু কম হবে, তো সেই সংখ্যাটা 10 থেকে 40। আবার গ্রানাম ক্লোরোপ্লাস্টের চেয়ে আকারে একটু ছোট, সেজন্য গ্রানামের সংখ্যা আর একটু বেশি হবে। তো এই সংখ্যাটা কোথা থেকে শুরু হবে? এই যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা যেখানে শেষ সেখান থেকে গ্রানামের সংখ্যা শুরু, অর্থাৎ গ্রানামের সংখ্যা থাকবে 40 থেকে 60টি। আর যেহেতু থাইলাকয়েড ডিস্কগুলো আরও ছোট, সেহেতু এদের সংখ্যা হবে আরও বেশি। এর সংখ্যাটা হতে পারে এই 10 থেকে 100টি। এই 100 সংখ্যাটি মনে রাখার জন্য আমি মনে রাখতাম 40 যোগ 60 যোগ করলে হয় 100। আবার এই সব সংখ্যাগুলো শুরু হয়েছে 10 দ্বারা, তো 10 থেকে 100, এই 10 থেকে 100টি থাইলাকয়েড দ্বারা মূলত গ্রানা গঠিত। 40 থেকে 60টি গ্রানাম মিলে গঠিত হয় একটি ক্লোরোপ্লাস্ট, আর 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট মিলে গঠিত হয় একটি উদ্ভিদ কোষ। এখন একটু দেখব ক্লোরোপ্লাস্টের কাজগুলো কি কি। ক্লোরোপ্লাস্টের প্রধান যে কাজটা তা হলো শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষণ, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াই মূলত খাদ্যটি তৈরি হয়। প্রক্রিয়াটির সাথে রিলেটেড কিছু কাজ এই ক্লোরোপ্লাস্ট করে থাকে। সেই কাজগুলো কি কি? ক্লোরোপ্লাস্ট মূলত সৌরশক্তিকে গ্রহণ করে এবং তাকে জৈবিক শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টটি সূর্যের আলো গ্রহণ করে সেই সূর্যের আলোকে পরিণত করে এটিপি এবং NADH2-তে। পত্ররন্ধ্র দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটি কোষের ভেতরে প্রবেশ করে, সেই কার্বন ডাইঅক্সাইডটিকে কোয়ান্টোজোমের মধ্যে সংবন্ধন করা, অর্থাৎ কোয়ান্টোজোমের মধ্যে আবদ্ধ করা। আমরা জেনেছি কোয়ান্টোজোম হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, আর এই কার্বন ডাইঅক্সাইডটিকে এই ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে আবদ্ধ করে, সেগুলোর বিক্রিয়া ঘটায়, বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে শর্করা জাতীয় খাদ্য। এগুলো ছাড়াও ক্লোরোপ্লাস্ট ফটোফসফোরাইলেশন এবং ফটো রেসপিরেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা যেই দুটি টপিক নিয়ে একটু আলোচনা করব তা হলো ফটোফসফোরাইলেশন এবং ফটো রেসপিরেশন। ফটোফসফোরাইলেশন হচ্ছে এই যে সৌরশক্তি থেকে জৈবিক শক্তি তৈরির একটি ধাপ। এটিপিগুলো যখন আলোর সাহায্যে ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে, তখন সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো এই ওয়ার্ডটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে পাবো ফটো মানে আলো, আর ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগ হওয়া, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে দুটি ফসফেট, এর সাথে আরেকটি ফসফেট যোগ হওয়ায় তৈরি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে আলোর সহযোগিতায়। যেহেতু আলোর সহযোগিতায় হচ্ছে সেহেতু ফটো, আর যেহেতু ফসফেট যোগ হচ্ছে সেহেতু বলা হয় ফসফোরাইলেশন। ফটো রেসপিরেশন জিনিসটি তাহলে কি? ফটো রেসপিরেশন এই প্রসেসটি সব সময় হয় না, মূলত যখন উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয়, অর্থাৎ প্রচণ্ড তাপে অথবা খুব কম তাপের সময় যখন পত্ররন্ধ্র প্রায় বন্ধ থাকে, তখন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয়। আর এই ঘাটতি পূরণ করতে মূলত কোষস্থ অক্সিজেনটি কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে সেটি এই C3 চক্রে অংশগ্রহণ করে। আর আমরা জানি যে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড হওয়া এই জিনিসটিকে বলা হয় রেসপিরেশন বা শ্বসন। তো এখানে এটি হয় আলোর উপস্থিতিতে, তাই এটিকে বলা হয় ফটো রেসপিরেশন। এটি সবসময় ঘটে না, মূলত কিছু স্পেশাল কেসে ঘটে। আচ্ছা, আমরা দেখেছি ক্লোরোপ্লাস্টের নিজস্ব রাইবোজোম রয়েছে, 70S রাইবোজোম। রাইবোজোম দ্বারা ক্লোরোপ্লাস্ট কিছু পরিমাণে প্রোটিন তৈরি করতে পারে। এছাড়া আমরা দেখেছি ক্লোরোপ্লাস্টের একটি গোলাকার ডিএনএ রয়েছে, সেই ডিএনএটি নিজে নিজেই প্রতিলিপিত হতে পারে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট নিজেই নিউক্লিক অ্যাসিডও তৈরি করতে পারে। আচ্ছা, যেহেতু এখানে ডিএনএ রয়েছে, আর আমরা জানি ডিএনএ হলো বংশগতীয় একটি বস্তু, ডিএনএ থাকায় সেজন্য ক্লোরোপ্লাস্ট মূলত একটি কোষের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ সাইটোপ্লাজমের মাধ্যমে যে বংশগতি বস্তুগুলো ট্রান্সফার হয়, আমরা জানি মেইন বংশগতি বস্তুটি ট্রান্সফার হয় নিউক্লিয়াসের মাধ্যমে। যখন একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণু নিষেক হয়, তখন মূলত নিউক্লিয়াসটি অংশগ্রহণ করে, কিন্তু সাইটোপ্লাজমের কোনো পার্ট সেটাতে অংশগ্রহণ করে না। যখন সাইটোপ্লাজমের এই ক্লোরোপ্লাস্টটি জননে অংশগ্রহণ করে এবং সাইটোপ্লাজমের ডিএনএটি বংশগতীয় বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে, তখন সেই জিনিসটিকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। আর সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে ক্লোরোপ্লাস্ট।
এই তথ্যটি ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় এসেছে। সবশেষে আমরা যে ছোট্ট একটি টপিক বাদ পড়েছে আবরণীর ক্ষেত্রে সেটি একটু জেনে নিই, যে আবরণী হচ্ছে 2 স্তর বিশিষ্ট। আমরা জেনেছিলাম আবরণীটি ছিল 2 স্তর বিশিষ্ট, বাইরের আবরণী এবং ভেতরের আবরণী। এই বাইরের আবরণীটি হচ্ছে প্রতিরক্ষামূলক বা রক্ষণাত্মক, অর্থাৎ এটি বিভিন্ন আঘাত থেকে ক্লোরোপ্লাস্টের ভেতরের অংশকে রক্ষা করে। আর এই যে ভেতরের আবরণীটি দ্বারা মূলত নানা রকম জৈবিক ক্রিয়াকলাপ সংঘটিত হয়, সেজন্য এই ভেতরের আবরণী সহ অন্তর্গঠনটি হচ্ছে কর্মনির্ধারক, অর্থাৎ বহির আবরণীটি হচ্ছে রক্ষণাত্মক আর ভেতরের অংশটি হচ্ছে কর্মনির্ধারক। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিওটি যদি আপনার একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।